সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এমপি আনোয়ারুল আজিম হত্যায় বাংলাদেশ ও ভারতে গ্রেফতার আসামিরা রিমান্ডে, বিচার দাবিতে ঝিনাইদহে মেয়ের অনশন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ শেষ রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। রবিবার রাতে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। এবার বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাদির ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার আদালত। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতে গ্রেফতার কসাই জিহাদকেও ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কলকাতার আদালত। মাহমুদ কমলের রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজে দেখা যায় ১৩ মে ভারতীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে এমপি আনার দুজনের সঙ্গে যান ওই ফ্ল্যাটে। সঙ্গে ছিলেন শিমুল ভুইয়া ও তার সহযোগী ফয়সাল। এমপি আনার তখন তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। ঢোকার সময় স্বাভাবিকই দেখা যায় তাদের, কিন্তু বের হওয়ার সময় তাকে আর দেখা যায়নি। তবে ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় পরদিন বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। তার হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিন ও শপিং ব্যাগ হাতে বের হন আরেকজন। বের হওয়ার সময় শিমুল ভুইয়া বাইরে থেকে দরজা চাবি দিয়ে বন্ধ করে দেন। পরে লিফটে করে বের হয়ে পড়েন তারা। এসবই ধরা পড়ে ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে। ওই হত্যাকাণ্ডের পর একে একে গ্রেফতার হতে থাকেন আততায়ীরা। ভারতে গ্রেফতার হন এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম। তবে এই সিয়ামের প্রকৃত নাম জিহাদ হাওলাদার। তিনি পেশায় একজন কসাই। ২৪ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। পুলিশকে বিভ্রান্ত করতে সিয়াম নাম ব্যবহার করে জিহাদ। পুলিশের জিজ্ঞাসাবাদে তা স্বীকারও করে সে। গত রাতে এক বিবৃতিতে এসব জানায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। সংস্থাটি জানিয়েছে আনার হত্যায় জড়িতরা মুম্বাই থেকে জিহাদ নামে পেশায় ওই কসাইকে নিয়ে আসেন। কয়েক বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইয়ে বসবাস করছিলেন তিনি। ২ মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসেন হত্যাকাণ্ডের মূল হোতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিন। হত্যা মামলায় কসাই জিহাদের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। এদিকে ওই হত্যা মামলায় বাংলাদেশে গ্রেপ্তার হওয়া শিমুল ভুইয়া, ফয়সাল আলী ও শিলাস্তি রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরের পর সিমেম কোর্টে তোলে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১০ দিনের রিমান্ড চেয়েছিল বিজ্ঞ আদালত। আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে ভারতীয় আদালতে বারাসাতে আজকে সেই কসাইকে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করছে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাবা হত্যার সুষ্ঠু বিচার চেয়ে অনশন করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। বাবার অসমাপ্ত কাজ শেষ করার জন্য রাজনীতিতে আসার কথাও জানিয়েছে সে। এদিকে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে সোনা চোরাচালান সহ নানা বিষয়ে যেসব তথ্য আসছে তা আগে শোনেননি দাবি ঘনিষ্ঠজনদের। যশোর প্রতিনিধি রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোটবেলা থেকেই ফুটবল ও ক্রিকেট খেলে ঝিনাইদহের কালীগঞ্জে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। একসময় রাজনীতি, সাংগঠনিক দক্ষতায় ওই অঞ্চলে প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হন তিনি। পর্যায়ক্রমে কাউন্সিলর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সভাপতি ও ৩ বারের সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয় মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ভালো সখ্য ছিল। নিহত সংসদ সদস্যের শোকাহত পরিবারের পাশে থাকতে তার বাড়ির কাছে ভিড় সহযোদ্ধাদের। সান্ত্বনা দিতে এসেছেন পরিবারটিকে। বাবা হত্যার সুষ্ঠু বিচার চেয়ে অনশন করেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। আমরা আইনের আশ্রয় নিব। মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমাদের আওয়ামী লীগের দলীয় পর্যায়ে সর্বোচ্চ অভিভাবক আছে যারা, তারা আমাদেরকে পরামর্শ দিবেন। তারা অবশ্যই তাদের দলীয় এমপি তারা এই বিষয়টি দেখবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। আমরা জাস্ট শাস্তি কামনা করি। এদিকে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সোনা চোরাচালান, মাদক কারবারিতে সংশ্লিষ্টতার যেসব তথ্য বেরিয়ে আসছে সেগুলো মিথ্যা বলে দাবি দলের নেতাকর্মী ও ঘনিষ্ঠজনদের। তার সাথে 40 বছর সম্পর্ক,
আমি কোনোদিন দেখিনি তার সাথে এই অবৈধ ব্যবসার সাথে সে জড়িত। যে কোনোভাবে শাহিনরে যদি আমরা ফিরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে। তাকে যেন আইনের আশ্রয় নিয়ে আসে, তাকে মানে শাস্তির ব্যবস্থা করে, এইটাই আমরা চোখে দেখতে চাই। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতি শুরু করে বিএনপি হয়ে যোগ দেন আওয়ামী লীগে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত করবে বাংলাদেশে, যা প্রবল শক্তি নিয়ে ২৬শে মে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ সুন্দরবন থেকে কুয়াকাটার খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে নিম্নচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আজ রাতে গভীর নিম্নচাপ এবং শেষ রাতের দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। রেমাল শনিবার দিনভর আরও শক্তি অর্জন করবে এবং রবিবার উপকূলে আঘাত হানার আগে আরও শক্তি বাড়িয়ে প্রবল ঝড় রূপে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে উপকূল অতিক্রম করতে পারে। রেমাল উপকূল সহ বাংলাদেশের ভেতর ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে। পার্বত্য এলাকায় তাই ভূমিধসের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এখন যে অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এই অবস্থায় ডান পাশ বাম পাশ দুটোই আমাদের দেশের উপরে অতিক্রম করার সম্ভাবনা আছে। সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে ভেরি নিয়ার দ্য মানে যখন কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে। এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় এখন গুমোট আবহাওয়া। সকাল থেকে পটুয়াখালীতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বাতাসের তেমন চাপ নেই। সাতক্ষীরা ও নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। ভ্যাপসা গরমে মানুষ অনেকটা অতিষ্ঠ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় গতরাতে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। প্রস্তুত রাখা হয়েছে জেলার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটার আশ্রয়কেন্দ্র এবং মেডিকেল টিম। সাতক্ষীরা, পটুয়াখালী ও নোয়াখালী থেকে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সাতক্ষীরায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইতিমধ্যে একটি সভা করেছে। সেখান থেকে জানানো হয়েছে সাতক্ষীরা ১৬৯টি আশ্রয় কেন্দ্র এবং ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দুর্যোগ কবলিত মানুষকে রাখা হবে এরকম প্রতিষ্ঠানগুলি ব্যবহার উপযোগী করা হয়েছে এবং ৬,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে, যাতে দুর্যোগকালীন সময় তারা মানুষের পাশে দাঁড়াতে পারে। এবং ত্রাণ কাজে ব্যবহারের জন্য ইতিমধ্যেই ৫,২৫,০০০ টাকা নগদ মজুত রাখা হয়েছে এবং এগুলি শুকনা খাবার থেকে শুরু করে আনুষঙ্গিক খরচের জন্য প্রয়োজন মেটানো হবে। পূর্ণিমার জো এবং এই যে নিম্নচাপের প্রভাবে নদ নদীর পানি কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, তবে সাগর অনেকটাই শান্ত রয়েছে। তবে এই সব দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে উপকূলের মানুষ যেভাবে আশ্রয় কেন্দ্রে যায় বা যে পদক্ষেপ গ্রহণ করে, এখন পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকার কারণে সেরকমের কোনো পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেনি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ওভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে তারা বলেছেন তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু প্রস্তুত রয়েছেন। এই নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে আজকে ভোর পর্যন্ত নোয়াখালীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল থেকে এখনো পর্যন্ত রৌদ্রোজ্জ্বল পরিবেশ এবং ভ্যাপসা গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। এদিকে ঘূর্ণিঝড়কে সামনে রেখে কিন্তু নোয়াখালীতে এখনও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা অনুষ্ঠিত হয়নি। তবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আমাদেরকে যেটা জানিয়েছে,
হয়েছেন যে আজকে রাত্রে আসলে অবস্থা বুঝে আগামীকাল সকাল নাগাদ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এছাড়া যে উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ রয়েছেন তাদেরকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতিও রাখতে বলা হয়েছে। এছাড়া আমি যদি বলি, নোয়াখালীর যে 3টি উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ, আসলে গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় আসছে এমন খবরে এই 3 উপকূলের মানুষের মধ্যে এক ধরনের অজানা উৎকণ্ঠা বিরাজ করছে। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শেষ হচ্ছে আগামী মাসে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ভেড়ানো হয়েছে পণ্যবাহী মাদার ভেসেল। বন্দরটি চালু হলে 200 মিটারের বড় জাহাজ ভিড়বে বন্দরে। রাজস্ব আয় বাড়বে কয়েক গুণ, জানায় বন্দর কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের রিপোর্ট। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে পরীক্ষামূলকভাবে চলছে পণ্য খালাস কার্যক্রম। সেই পণ্য কলাপাড়া শহর হয়ে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। 2026 সালে নির্মাণাধীন 6 লেন সড়ক ও আন্দারমানিক নদীর উপর সেতুর কাজ শেষ হলে পুরোদমে শুরু হবে বন্দরের কার্যক্রম। পায়রা বন্দর পুরোদমে চালু হলে বড় ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতে। আমাদের এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের জেটির কিছু অংশ আমাদের সম্পন্ন করা বাকি আছে, কিন্তু আমাদের 50 ভাগের বেশি কাজ জেটির আমাদের সম্পন্ন হয়ে গিয়েছে। কাজেই এই অবস্থায় আমাদের এখানে 200 মিটারের বেশি জাহাজ এসে ভিড়তে পারবে। 4,500 কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের 27 অক্টোবর। কাজটি করছে চীনের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে শেষ হয়েছে ওয়্যার হাউস ও টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। টার্মিনালের 650 মিটার দৈর্ঘ্যের জেটি ও বেকআপ ইয়ার্ডের কাজ প্রায় 90 ভাগ শেষ। সবকিছু ঠিক থাকলে জুনেই কাজ শেষ হবে বলে আশা করছেন বন্দরের চেয়ারম্যান। পায়রা বন্দর বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর। এই বন্দরের অবকাঠামোগত যে কার্যক্রম চলছে তার মধ্যে প্রধান কার্যক্রম হলো আমাদের ফার্স্ট টার্মিনাল, দ্যাট ইজ পিপিএফটি টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন 2024-এর মধ্যে শেষ হবে এবং বর্তমানে ইয়ার্ড সহ আমাদের জেটির কাজ 90% কাজ অগ্রগতি হয়েছে এবং জুনের মধ্যে আমাদের জাহাজ ভেড়ানোর মতো কন্ডিশন আমরা চলে আসবো। এই বন্দর দিয়ে পণ্য আনা নেয়া করছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ কয়েকটি প্রতিষ্ঠান। বন্দর ব্যবহারের জন্য বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ করছে কর্তৃপক্ষ। প্রথম টার্মিনাল চালু হলে বন্দরের ব্যবহার বাড়বে কয়েক গুণ। আমরা বলতে পারছি যে আমাদের কিন্তু কার্গো হ্যান্ডলিং এর যে আমাদের যে পরিসংখ্যান, এটা পজিটিভলি খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের 3 গুণ হয়ে যাচ্ছে এখানে। এটা আমাদের ফিক্সড মার্কেট। এছাড়াও আমাদের যে প্রথম টার্মিনাল যে শুরু হচ্ছে, আশা করি জুনের ভিতরে আমরা জাহাজ বেরোতে সক্ষম হব। তো সেই দিক থেকে আমাদের জাহাজ বাড়তেছে, আর পাশাপাশি আমরা যে যোগাযোগ করতেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিপ টু শিপ অপারেশনের জন্য জাহাজ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে পায়রা বন্দরের যে কার্গো হ্যান্ডলিং এর যে পরিসংখ্যান, এটি ব্যাপকভাবে পজিটিভলি পরিবর্তন হতে যাচ্ছে। পায়রা বন্দরটি চালু হলে দক্ষিণাঞ্চলের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে আরও গতি আসবে, আশা করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের বিরামপুরে একর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ে 2 শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে শিক্ষার্থীরা। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেয় তারা। অভিযোগে উল্লেখ করা হয়, গেল 17 মে সকালে এক ছাত্রীকে লাইব্রেরি কক্ষে ডেকে নিয়ে কম্পিউটারে আপত্তিকর ভিডিও দেখান এবং যৌন হয়রানির চেষ্টা করেন অভিযুক্ত এক শিক্ষক। শ্রেণীকক্ষেও পাঠদানকালেও অশালীন ও অশোভন বিষয়ে কথাবার্তা বলেন আরেক শিক্ষক। অভিযোগের ভিত্তিতে গতকালই 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা কমিটির। যশোর, নারায়ণগঞ্জ ও ঝিনাইদহে বিচ্ছিন্ন ঘটনায় 3 জন নিহত হয়েছেন। যশোরের শার্শায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম মুকুল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শরীফুল ইসলাম নামে আরেকজন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী সালমা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুকুরের পানিতে ফেলে দেন স্বামী রূপচাঁদ। সকালে উপজেলার ভট্টপুর এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে ঝিনাইদহের সদর উপজেলার খালকুলা গ্রামে ডাকাতির সময় ফাতেমা খাতুন নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক নারী। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বোরো ধান ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করতে গতকাল বিকালে জেলা সদর উপজেলার কৃষ্ণপুর মাঠে প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী। যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে 10টি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায়। উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শনার্থী। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে যশোরের সুজন পাখির ঘোড়া। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের বসতঘর, দোকান, বেশ কয়েকটি বেসরকারি সংস্থার কার্যালয় সহ প্রায় 2 শতাধিক স্থাপনা পুড়ে গেছে। সকালে উখিয়ার থাইংখালীর 13 নম্বর রোহিঙ্গা শিবিরে হঠাৎ আগুন লাগে। প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রামু, উখিয়ার, টেকনাফ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলেন কক্সবাজার ফায়ার সার্ভিস কার্যালয়ের ইনচার্জ অতীশ চাকমা। এর আগেও বিভিন্ন সময় জেলার রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে যায় রোহিঙ্গাদের অনেক বাড়িঘর ও স্থাপনা। সিলেটের কৈশালটিলা গ্যাস ফিল্ডের নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। কৈশালটিলা 8 নম্বর নামে এই কূপের খনন কাজ শুরু হয় চলতি বছরের 11 জানুয়ারি। 4.5 মাস সফলভাবে খনন কাজ শেষে গ্যাসের চাপসহ অন্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে গ্যাসের মজুদের পরিমাণ জানাবেন সংশ্লিষ্টরা। কর্মকর্তাদের মতে গ্যাসের চাপ ঠিক থাকলে এই কূপ থেকে প্রতিদিন 18 থেকে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। পটুয়াখালীর দুমকি উপজেলায় গণসংযোগ করেছেন প্রার্থী ও সমর্থকরা। উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তারা। প্রচারে পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। এদিকে নির্বাচনী আচরণবিধি ভেঙে উঠান বৈঠকে অতিরিক্ত শব্দযন্ত্র ব্যবহার করায় কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাউসার আমিন হাওলাদারের এক সমর্থককে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে যশোর উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। সেই হিসেবে আগামী 29 মে 109 উপজেলায় নির্বাচন হওয়ার কথা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সির বিরুদ্ধে সালিসের নামে প্রতারণা করে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে আশুগঞ্জ প্রেস ক্লাবের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, আশুগঞ্জ নৌবন্দরের অভ্যন্তরীণ কন্টেইনার স্থাপনের জন্য সরকার জমি অধিগ্রহণ করেন। তাদের জমিও অধিগ্রহণ করা হয়। অবকাঠামো সহ যার মূল্য 26,84,41,953 টাকা। জাল দলিল করে অন্য এক পক্ষ টাকা নেওয়ার চেষ্টা করলে তারা মামলা করেন। চেয়ারম্যান তাদের মধ্যে সমঝোতা করে দেওয়ার কথা বলে চেকে সই নেন। পরে টাকা উত্তোলন করা হলে তাদের 6 কোটি টাকা বন্টন না করে নিজেই আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। দীর্ঘ 6 মাস বন্ধের পর ফের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে বন্দর দিয়ে এক ট্রাকে 9,840 কেজি কাঁচামরিচ এসেছে। আগামীকাল থেকে আমদানি আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে কাঁচামরিচের দামও কমে আসবে বলে জানান তারা। সম্প্রতি তীব্র তাপপ্রবাহে দেশীয় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয় এবং সরবরাহ কমে যাওয়ায় বাজারে দফায় দফায় বাড়ে মরিচের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাই ভারত থেকে 2,400 টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিজিবির চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রংপুর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে সিপিসি 3 গাইবান্ধার কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, বিজিবিতে ল্যান্স নায়েক হিসেবে কর্মরত থাকাকালীন বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল অভিযুক্ত শাহরুল ইসলাম। এ ঘটনায় গতকাল বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া যায় বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া আইডি কার্ড, ব্ল্যাঙ্ক চেক, পরীক্ষার প্রশ্নপত্র, স্ট্যাম্প সহ বিভিন্ন সামগ্রী। শাহরুলকে পলাশবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে চট্টগ্রামের গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মমতাজ বেগম নামের এক নারী সহ 2 জনকে আটক করেছে র্যাব। এসব পাখির বন্ধু হই, সবুজ প্রকৃতিকে বাঁচাই। এই প্রতিপাদ্যে জামালপুরে গাছে হাঁড়ি বেঁধে পাখির অভয়াশ্রম গড়ে তুলছে স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ। পাখিদের জন্য সরবরাহ করছে পানি ও খাবার। জামালপুর প্রতিনিধি মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মই বেয়ে গাছের মগডালে উঠে শক্ত রশি দিয়ে মাটির হাঁড়ি বাঁধা হচ্ছে এবং পাশে বেঁধে দেওয়া হচ্ছে পানির পাত্র।
পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে জামালপুরের সরকারি আশিক মাহমুদ কলেজ প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্যরা। এরই মধ্যে কয়েকশো মাটির হাঁড়ি ও পানির পাত্র গাছে বেঁধেছেন তারা। যেভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে পাখিরা তাদের নিরাপদ আবাসস্থল সেটিও কিন্তু তারা হারাচ্ছে, তো তারই প্রেক্ষিতে আমরা ভলান্টিয়ার ফর বাংলাদেশ জামালপুর জেলা থেকে পাখিদের জন্য একটি নিরাপদ আবাসস্থল প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আজকের এই প্রজেক্টটি করছি, যেখানে আমরা পরিবেশ বান্ধব মাটির হাঁড়ি দিয়ে পাখিদের জন্য খুবই সুন্দর একটি নিরাপদ একটি সাস্টেইনেবল একটি আবাসস্থল তৈরি করে এটি গাছের মধ্যে বেঁধে দিচ্ছি, যেখানে পাখিরা খুব ভালোভাবে যেন তারা থাকতে পারে। পাশাপাশি পাখিরা এই তীব্র তাপদাহের মধ্যে যেন তারা তাদের তৃষ্ণা মেটানোর জন্য পর্যাপ্ত পানির সন্ধান পায়, তার জন্য আমরা তাদের বাসার খুব কাছেই একটি করে বোতলে আমরা পানির ব্যবস্থা করে দিচ্ছি। প্রচণ্ড তাপদাহের কারণে এবং নির্বিচ্ছিন্নের বৃক্ষণিতর কারণে শহর থেকে গ্রাম থেকে শহরের দিকে যে আমাদের যে এখানে পাখির যে বাসা আছে এটা অপ্রতুল্য। মানুষের পাশাপাশি পশু পাখিরও তাদের অধিকার আছে পরিবেশে বেঁচে থাকার জন্য। মানুষ যেমন বেঁচে থাকে পৃথিবীতে, আমরা চাচ্ছি পাখিরাও তাদের আবাসস্থল ফিরে পাক। সেই উদ্যোগে আজকে মাটির হাঁড়ি দিয়ে আমরা পাখির জন্য বসবাসযোগ্য বাসা তৈরি করেছি। আমরা চেষ্টা করতেছি যাতে পানিগুলা ব্যবস্থা করার জন্য, এবং আমরা আরও ট্রাই করব সারা বাংলাদেশের মানুষও যাতে এই কাজগুলো করে। পানির ব্যবস্থা করা হয়েছে দুইভাবে, একটা হচ্ছে যে পানির যেন পরবর্তীতে পরিবর্তিত করা যায়, যেমন হচ্ছে যে একদিন দুই দিন পর যাতে ওইখানে এডিস মশার উৎপাদন না হয়, সেক্ষেত্রে আমরা রশি দিয়ে বড় করে দিয়ে দিচ্ছি যাতে আমরা পরবর্তীতে পরিবর্তন করতে পারি অথবা অন্য কেউ সেই পানিটাকে আবার পরিবর্তন করতে পারে। প্রকৃতি ও পাখি বাঁচাতে স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাপপ্রবাহের মধ্যে এটি একটি খুবই প্রাসঙ্গিক একটা প্রকল্প। এই প্রকল্পটাকে সফল করা গেলে আমাদের যে পরিবেশের যে দূষণ সেটা রোধ হবে, আমাদের প্রতিনিয়ত যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধিটা একটা লাগাম টানা সম্ভব হবে। তো আমরা আশা করি প্রত্যেকেই যার যার জায়গা থেকে এই প্রকল্পের সাথে সংযুক্ত হবে। পাখিসহ জীববৈচিত্র্য রক্ষায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি কোনো পদক্ষেপ জরুরি মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপি আনোয়ারুল আজিম হত্যায় বাংলাদেশ ও ভারতে গ্রেফতার আসামিরা রিমান্ডে, বিচার দাবিতে ঝিনাইদহে মেয়ের অনশন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ শেষ রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে, রবিবার রাতে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। আগামী মাসে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ, চালু হলে ভিড়বে বড় জাহাজ, রাজস্ব বাড়বে কয়েক গুণ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।